আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্স ডাগআউট ডায়লগ পাওয়ার্ড বাই র্যাবিট বিডি। শীতের এই মৌসুমে বিপিএলটাকে জমজমাট করার জন্য বিসিবি যতটুকু আয়োজন করেছে, আপনি কি ততটুকু সাপোর্ট করে বিপিএল দেখছেন সেটা জানার জন্য আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই আপনারা কেমন বিপিএল দেখছেন, এবং গত ম্যাচ যেগুলো হয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করার জন্য আপনাদের সঙ্গে প্রতিনিয়ত সামনে আসছি, আপনাদেরকে জানাচ্ছি কেমন বিপিএল হচ্ছে। এবং লাস্ট ম্যাচগুলো নিয়ে আমরা যদি বলি যে নোয়াখালী ভার্সেস সিলেটের ম্যাচের পোস্ট ম্যাচ অ্যানালাইসিসের জন্য আসি স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট হামিদের জন্য প্রতীক ভাইকে। প্রতীক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমরা প্রতীক ভাই নোয়াখালী এবং সিলেটের গতকালকের ম্যাচ নিয়ে আমরা প্রি ম্যাচে কথা বলছিলাম যে এখানে বারবারই আমরা বলছিলাম যে নোয়াখালীর জন্য ডু অর ডাই ম্যাচ, কিন্তু ডু অর ডাই ম্যাচে এমন বাজেভাবে ব্যাটিং কলাপস। আমরা যদি বলি যে অঙ্কনের 25 রান 32 বলে এবং 16 বলে 18 রান সোহানের ছাড়া কারোর কিন্তু আসলে ডাবল ডিজিটের কোনো রান নেই। এবং এই ম্যাচটা একপেশাভাবে 8 ওভার 4 বলে 4 উইকেট হারিয়ে সিলেট কিন্তু জিতে নিয়েছে। আপনার কাছে কি মনে হয়? আমরা বারবার বলছিলাম সৌম্য আসলে দলের চেহারা চেঞ্জ হবে, নবী খেললে চেহারা চেঞ্জ হবে, চেহারা কিন্তু চেঞ্জ হয়েছে, কিন্তু খুব বাজেভাবে চেঞ্জ হয়েছে। দেখেন, আমি তো ব্যক্তিগতভাবে এক্সপেক্ট করছিলাম যে নোয়াখালী এক্সপ্রেস কামব্যাক করবে। ইভেন প্রি ম্যাচ অ্যানালাইসিসও আমি বলেছিলাম যে সম্ভবত নোয়াখালী এক্সপ্রেসই জয়লাভ করবে। তো দেখেন, আসলে রিসোর্সটা আপনি কিভাবে ম্যানেজ করেন এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। আমি জানি না যে সুজন স্যার আসলে টিমটাকে কিভাবে পরিচালনা করছেন বা উনি আসলে স্বাধীনভাবে কাজ করতে পারছেন কিনা, অন্য ইন্টারনাল কোনো প্রেশার রয়েছে কিনা পার্টিকুলার কোনো প্লেয়ারকে ইনক্লুড করার পেছনে, কিন্তু যেই লাইন আপটা বা যেই টিম কম্বিনেশন নিয়ে নোয়াখালী এক্সপ্রেস লাস্ট দুটো ম্যাচ খেললো, একটা রাজশাহী ওয়ারিয়ার্সের বিরুদ্ধে আর লাস্টটা সিলেট টাইটান্সের বিরুদ্ধে, এরকম কম্বিনেশন আমরা সচরাচর দেখে থাকি না। আপনি গতকালকে দেখবেন যে নাম্বার 7-এ হাসান মাহমুদকে ব্যাট করানো হয়েছে এবং এরকম গ্লুমি কন্ডিশনে টস জেতার পরে নোয়াখালী এক্সপ্রেস ব্যাটিং নিয়েছে। তো এটা তো সুইসাইডাল ডিসিশন। আপনি যখন এরকম কন্ডিশনে টস জিতে ব্যাটিং নেবেন, অপোনেন্টে খালেদ আহমেদ এবং মোহাম্মদ আমিরের মতো ফাস্ট বোলার রয়েছে, তো ইউ আর ইনভাইটিং ইউর সেলফ ইন্টু ট্রাবল। তো আসলে সেটাই হয়েছে। সৌম্য সরকার অনেকদিন পর ব্যাক করেছেন, একটু রাস্টি ছিলেন, ইনিংসটা খুব বেশি বড় করতে পারেননি। মোহাম্মদ নাবি IL-T20 খেলে এসেছেন, প্রথম ম্যাচ ছিল, ওইভাবে হয়তো উনি পারফর্ম করতে পারেননি। যদি এমনটা হতো যে তারা আগে বোলিং করতো তাহলে হয়তো উইকেটের ধরনটা বুঝতে পারতেন সৌম্য সরকার এবং মোহাম্মদ নাবি। হ্যাঁ, একটা মনস্তাত্ত্বিক প্রিপারেশন থাকে, মাঠে থাকলে কিছুটা অ্যাকাস্টমড হওয়ার ইস্যু থাকে, পরবর্তীতে ব্যাট করলে হয়তো ম্যাচটা আরেকটু কম্পিটিটিভ হতে পারতো। বাট ওভারঅল যে প্ল্যানিংটা নিয়ে বা যে টিম কম্বিনেশন নিয়ে নোয়াখালী এক্সপ্রেস এগোচ্ছে, আমার মনে হচ্ছে না যে এটা তাদেরকে কোনো জায়গায় নিতে চলেছে। আমরা আমাদের অ্যানালাইসিসে বারবার বলছি যে যারা চেস করছে তাদের জন্য এই কন্ডিশনে এই ফিল্ডের জন্য বেটার, কিন্তু আমরা যদি আউটসাইডার যারা আসি, যারা ক্রিকেট নিয়ে কথা বলছি কিংবা ক্রিকেটের যেটুকু বুঝি না কেন, সামান্য জ্ঞান নিয়ে যে কথা বলি, তারাও কিন্তু বুঝি যে এখানে চেস ডাউন করাটা খুব ইজিয়ার, কিন্তু সেখানে এরকম গ্লুমি কন্ডিশনে কেন ব্যাটিং নেওয়া? আপনার কাছে কি মনে হয় যে রিজনটা কি থাকতে পারে? রিজনটা ছিল যে দেখেন, নোয়াখালী এক্সপ্রেস গতকালকে বেশ কিছু ফাস্ট বোলার নিয়ে আসলে লাইন আপে রেখেছিল, 4 জন ফাস্ট বোলার ছিল, সাথে সাথে মোহাম্মদ নাবির স্পিন ছিল, জাহির খানের স্পিন ছিল। তো ওভারঅল 6 জন স্পেশালিস্ট বোলার নিয়ে তারা গতকালকে খেলতে নেমেছিল। তো তাদের ব্যাক অফ দ্য মাইন্ড হয়তো এই চিন্তাটাই কাজ করেছে, যদি টার্গেট চেজ ডাউন করতে হয়, যেহেতু টেইলটা অনেক লম্বা, ব্যাটিং লাইন আপটা ছোট, সেক্ষেত্রে তাদের হয়তো প্রবলেম ফেস করলেও হতে পারে। পক্ষান্তরে যদি 140 বা 150 এরকম একটা স্কোর পোস্ট করতে পারে, সেক্ষেত্রে তারা হয়তো ব্যাক করেছিল যে তাদের বোলাররা ডিফেন্ড করবে। বাট কন্ডিশনটা যখন আপনার এরকম থাকবে, ওভারকাস্ট, গ্লুমি এবং উইকেটে প্রচুর ময়েশ্চার ছিল, এই ধরনের ডিসিশন আসলে খুব ইজিলি পে অফ করে না যে আগে ব্যাট করে আপনি ভালো একটা স্কোর দাঁড় করাতে পারবেন। ইনফ্যাক্ট আমি আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে আমরা হাসান মাহমুদের নাম্বার 7-এ ব্যাটিং করে নিয়ে আপনি কথা বলছিলেন, সেক্ষেত্রে আমরা মোহাম্মদ নাবি যখনই টিমে ইনক্লুশন হয়েছেন, হায়দার আলীকে কন্টিনিউ করা ক্যাপ্টেন্সিতে আপনার কাছে কি মনে হয়? এটা আমি জানি না আসলে যে হায়দার আলী পাকিস্তান দলে নিয়মিত না, আমি তাকে PSL-এ ওইভাবে ক্যাপ্টেন্সি করতে কখনো দেখিনি। সেখানে BPL এর মতো মঞ্চে, যেখানে বাংলাদেশে অনেক লোকাল ক্রিকেটার রয়েছে, সেখানে হায়দার আলীকে কি হিসাবে কি বুঝে ক্যাপ্টেন্সি দেওয়া? যদি হতো যে 1-2 ম্যাচের জন্য, সৈকত আলী যেহেতু ফর্মে ছিলেন না, মোহাম্মদ নাবি আসার আগ পর্যন্ত যদি তাকে ক্যাপ্টেন্সি কন্টিনিউ করা যায়, এটা একটা ইস্যু হলে হতে পারতো। কিন্তু যখন আপনার টিমে সৌম্য সরকার ব্যাক করেছে, মোহাম্মদ নাবি ব্যাক করেছে, আমাদের BPL-এ তো ওরকম কালচার
চাননি যে আমরা ফরেনার কাউকে দিয়ে ফুল সিজন ক্যাপ্টেন্সি করাবো, সেক্ষেত্রে সৌম্য সরকার ভালো অপশন হতে পারতেন, ইভেন জাকের আলীও হতে পারতেন। অবশ্যই জাকের আলী হয়তো টি-20 ন্যাশনাল স্কোয়াডে সিলেক্টেড হননি বিশ্বকাপের জন্য, বাট নোয়াখালী এক্সপ্রেসের মতো টিমে হিজ আ মাস্ট করতেই পারে। হ্যাঁ, ক্যাপ্টেন্সি করতে পারেন বা উনি অলরেডি অটোমেটিক চয়েসও হতে পারেন। আমরা সাদাত হোসেন দীপুকে দেখতে পাচ্ছি না। আমি কিন্তু স্কোয়াডের মানে স্কোয়াড অ্যানালাইসিস যখন আমরা করি তখন কিন্তু আমি বলেছিলাম যে এই ধরনের কন্ডিশনে সাদাত হোসেন দীপু খুব ভালো একজন ব্যাটার হতে পারেন, প্রপার ব্যাটসম্যান দরকার আসলে। হ্যাঁ, এবং প্রিভিয়াস সিজনে কিন্তু উনি এরকম কন্ডিশনে দু একটা খুব ভালো ইনিংস খেলেছেন। তার মধ্যে একটা ছিল দুর্বার রাজশাহীর বিপক্ষে, তাসকিন আহমেদ বা আরো যারা পেসার ছিলেন, শফিউল ইসলাম, তাদের ডেলিভারিগুলো উনি খুব ভালো মতো আসলে নেগোশিয়েট করতে পেরেছিলেন। তো আমি আসলে জানি না যে কি চিন্তা ভাবনা চলছে, জাকের আলী অনেক কেন দলে নেই, সাদাত হোসেন দীপু কেন দলে নেই। টুর্নামেন্ট মানে এই টিমে হচ্ছে 4 জন ফাস্ট বোলার নিয়ে খেলানো হচ্ছে, যাদের আবার ব্যাট হাতেও কোনো দক্ষতা নেই। এমন যদি হতো যে 2-1 ফাস্ট বোলিং অলরাউন্ডার থাকতো, সেক্ষেত্রে আপনার ব্যাটিং লাইন আপটা মোটামুটি ব্যালেন্সড হতো। সো এটা আসলেই খুবই কনফিউজিং একটা বিষয় যে নোয়াখালী এক্সপ্রেস আসলে কি চিন্তা করে তাদের স্কোয়াডটা সাজাচ্ছে। প্রতীক ভাই, আমরা যতই আপনি বলেন না কেন যে খালেদ এবং হচ্ছে আমিরের স্পেলের কথা বলছিলেন যে দুইজন ওপেনিং বোলারের মাধ্যমে আসলে একটা বড় ধ্বংসযজ্ঞ আপনি আশা করছিলেন, কিন্তু আসলে ধ্বংসযজ্ঞ কিন্তু করেছে নাসুম আহমেদ। উনি 4 ওভারে 7 রান দিয়ে 5 উইকেট নিয়েছেন। এবং যদি বলি যে মানে মিডল অর্ডার এবং ওপেনের জায়গাগুলোটা পুরোটা কিন্তু এবং শুরুটা কিন্তু সৌম্য সরকারকে দিয়ে। সো ওভারঅল যদি আপনি বলেন যে টিমের পারফরমেন্স, আপনি সিলেট এবং নোয়াখালী এবং ইনফ্যাক্ট নাসুমের পারফরমেন্সটা যদি আপনার কাছে জানতে চাওয়া সংক্ষেপে। দেখেন, স্ট্যাটিস্টিক্যালি মনে হচ্ছে যে নাসুম আহমেদ দুর্দান্ত বোলিং করেছেন। ওনার 5টা উইকেটের মধ্যে 3টা উইকেট এসেছে কিন্তু টেইল এন্ডের উইকেট আর কি। সো এখানে তাকে কিন্তু খুব বেশি উপরে তোলার কোনোই অপশন নেই, কজ যেই 5টা উইকেট পেয়েছেন তার মধ্যে জাহির খানের উইকেট ছিল, মেহেদী হাসান রানার উইকেট ছিল, বিলাল সামির উইকেট ছিল, এবং তারা 3 জনের রানের খাতা খুলতে পারেননি এবং তাদের ব্যাট হাতেও কোনো দক্ষতা নেই। বাকি 2টো উইকেট হয়তো আপনি বাহবা দিতে পারেন। তো আসলে সবকিছু মিলে এটাই প্রমাণ করছে যে নাসুম আহমেদের মতো একজন বোলার যিনি অনায়াসে 4 ওভারে 5টা উইকেট নিয়ে গেছেন। আমি কখনো বলবো না যে নাসুম আহমেদ 5টা উইকেট নেওয়ার মতো টি-20তে এখনো ক্যাপাবিলিটি ওইভাবে অর্জন করেছেন। ন্যাশনাল টিমে আমরা নাসুম আহমেদকে যেটা দেখেছি যে উনি কন্টেন্ট বোলিং করেন, ধরেন 4 ওভার বোলিং করে 20, 25, 30 রান দিয়ে একটি বা 2টি উইকেট নেন। এই ক্যালিবারের উনি বোলার। তো ওনাকে তো আমরা সুপারস্টার বানিয়ে দিয়েছি, বা নোয়াখালী এক্সপ্রেসের ব্যাটাররা কিন্তু একদম তাকে ওই পর্যায়ে নিয়ে গিয়েছে। আপনি যদি হায়দার আলীর ডিসমিসালটাই দেখেন, ইট ওয়াজ আ সিম্পল আর্ম ডেলিভারি, সেটাকে উনি কাট করতে গেলেন। তো যেই মোমেন্টে আপনার দলে 4 উইকেট হারিয়েছে, আপনার মিড অফ এবং মিড অন খোলা, লং অফ বাউন্ডারিতে ফিল্ডিং করছে, আপনি বলটা ইজিলি পুশ করে লং অন থেকে সিঙ্গেল বের করতে পারতেন। সো শর্ট সিলেকশন একটা ইস্যু। হায়দার আলীর মতো একজন প্লেয়ারকে ক্যাপ্টেন্সি দেওয়াতে তার ব্যাটিংয়ের উপর এটা প্রভাব পড়ছে কিনা, এটাও একটা ইস্যু। তো সব কিছু মিলে আসলে ইট ওয়াজ আ মেস ফর নোয়াখালী এক্সপ্রেস। এবং দুই দলে যদি ওভারকামের কথা কিংবা যদি ডেভেলপমেন্টের কথা বলেন, সেক্ষেত্রে আপনি কি বলতে চাচ্ছেন? দেখেন, সিলেট টাইটান্স ম্যাচটা জিতেছে, কিন্তু আপনি দেখেন গতকালকেও কিন্তু তারা তাদের ওপেনিং কম্বিনেশন চেঞ্জ করেছে। আজকে আমরা মানে লাস্ট ম্যাচে দেখলাম পারভেজ হোসেন ইমনকে ওপেন করা হচ্ছে, যিনি মিডল অর্ডার খেলছেন। হ্যাঁ, তো সম্ভবত এটাই কারণ যে সাইফ হাসান হয়তো ফর্মে নেই। টিম ম্যানেজমেন্ট থেকে হয়তো এটাই ভাবা হয়েছে যে ইমনকে দিয়ে হয়তো আবার টি-20 ওয়ার্ল্ড কাপ ওপেন করানো লাগতে পারে, সেই জন্য হয়তো তাকে ওপেনিংয়ে খেলানো। তো এটাই আসলে যে দেখেন মানে প্ল্যানিং একটা থাকছে, এবং ইমন কিন্তু অনেকটা ওই রোলে সুটেড হয়ে গিয়েছিলেন যে নাম্বার 4 কিন্তু ভালোই খেলছিলেন। কালকে দেখবেন বিলাল সামির রান উইকেট ডেলিভারিতে উনি কিন্তু বলের লাইনেই পৌঁছতে পারেননি। তো আবার তাকে নতুন করে একটু ইউজ টু হতে হবে। এটা আমরা যতই বলি যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনাকে যেই পজিশনে খেলতে দেওয়া হোক সেখানে আপনাকে ইউজ টু হতে হবে, বাট কিছুটা তো অভ্যস্ততার বিষয় রয়েছে। আবার দেখবেন যে তাওহিদ হৃদয়কে কিন্তু নাম্বার 4-এ খেলানো হচ্ছে, তাদের ব্যাটিং লাইন আপটা সাফল করে। তো অনেকটা টি-20 ওয়ার্ল্ড কাপের সাথে মিল করে হয়তোবা প্ল্যানিং এ যাওয়া হচ্ছে। মেহেদী হাসান মিরাজের এখন যা পারফরমেন্স আমি দেখতে পাচ্ছি, তাতে ওনার দলে জায়গা পাওয়াটাই কঠিন। যদি ক্যাপ্টেন না থাকতেন উনি হয়তো টিমেই থাকতেন না। এখন তো উনি ওপেনও করছেন না, হয়তো মইনাল এসেছেন, নাম্বার 3-তেও ব্যাট করতে পারবেন না, বল হাতেও খুব বেশি কার্যকর না। তো সিলেট টাইটান্সের আসলে অনেক ভাবনার জায়গা রয়েছে। তার থেকে সবচেয়ে বড় যে ইস্যুটা, তাদের 11টা ফিক্স করতে হবে। এবং 1-2 জন আমি সাফল করতে পারি, বাট অলমোস্ট 8-9 জনকে তো ফিক্স রাখতেই হচ্ছে। ধরেন তাদের মেম্বারগুলো অলমোস্ট সেমই থাকছে, 7 থেকে 8 জন, বাট ব্যাটিং অর্ডারে কারোরই পজিশন ফিক্স না। কোনো প্লেয়ার কিন্তু বলতে পারবে না যে পরের ম্যাচে আমি কোন পজিশনে ব্যাট করতে যাব। তো এটা যদি কন্টিনিউ হতে থাকে, সিলেট টাইটান্সকে কিন্তু সামনে ভোগান্তিতে পড়তে হতে পারে। ধন্যবাদ প্রতীক ভাই। আমরা আপনার কাছ থেকে নোয়াখালী
ভার্সেস সিলেটের অনেকগুলো অ্যানালাইসিস শুনলাম এবং হোপফুলি আপনি যে ডেভেলপমেন্ট কিংবা প্রোগ্রেসের কথা বলছেন এগুলো করে অ্যাটলিস্ট কম্পিটিটিভ বিপিএল আমরা দেখতে পারি। দর্শক, আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি। আমরা আশা করি খেলাগুলো দুর্দান্ত হোক এবং আরও জমজমাট বিপিএল শুরু হোক, এবং আপনাদের বিপিএল কেমন লাগছে সেটা জানাবেন আমাদেরকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।